আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, তারপর এমসিকিউ প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো প্রথমেই আমরা এখানে যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছি এটা পূরণ করব। শিক্ষার্থীরা, এখানে ১ নম্বরে বলা আছে ড্যাশ টিস্যু বিভাজন অক্ষম। তো স্থায়ী টিস্যু বিভাজন অক্ষম। ২ নম্বর, উদ্ভিদ টিস্যু দুই ধরনের, ড্যাশ টিস্যু ও ড্যাশ টিস্যু। তো দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ৩ নম্বর, হৃৎপেশি এক ধরনের ড্যাশ পেশি, এটা হবে অনৈচ্ছিক পেশি। ৪ নম্বর, মস্তিষ্ক অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত, মস্তিষ্ক অসংখ্য নিউরন দ্বারা গঠিত। ৫ নম্বর, ড্যাশ কোষের পাওয়ার হাউস বলে, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে। আমরা শূন্যস্থান পূরণ করে ফেললাম। এবার এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখা যাচ্ছে, তো এগুলো আমরা সলভ করব। এগুলো সলভ করলে তোমাদের সৃজনশীলের খ নম্বরের জন্য কাজে লাগবে। কোনো কোনো প্রশ্ন আবার গ নম্বরের জন্য কাজে লাগতে পারে। প্রথম প্রশ্নটা ছিল, পেশির কাজ বর্ণনা করো। ক নম্বর, দেহের আকৃতি দান করে। খ নম্বর, অস্থি সঞ্চালনে সহায়তা করে। গ নম্বর, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। ঘ নম্বর, দেহের ভেতরের অঙ্গগুলো রক্ষা করে। তারপরে হৃৎপেশি দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করে। তো ১ নম্বর প্রশ্নের উত্তর করা হয়ে গেল। এবার ২ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লেখো। তো আবরণী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। খ নম্বর, কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। গ নম্বর, এতে রক্তবাহিকা বা তন্তু থাকে না। ঘ নম্বর, কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। এরপর ৩ নম্বর প্রশ্ন আছে হচ্ছে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। উত্তর, নিউক্লিয়াসের গঠন নিচে বর্ণনা করা হলো। এর ৪টি অংশ। প্রথম অংশ হচ্ছে নিউক্লিয়ার পর্দা। সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, তাকে নিউক্লিয়ার পর্দা বলে। নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত, এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিওলাস, নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে প্রতিটি টুকরাকে ক্রোমোজোম বলা হয়। তারপরে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম। ৪ নম্বর, প্লাস্টিডের কাজ উল্লেখ করো। ১ নম্বর, সালোক সংশ্লেষণে সহায়তা করে। ২ নম্বর, ফুলের পাপড়ি, ফুলের গায়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। ৩ নম্বর, খাদ্য সংশ্লেষে সাহায্য করে। ৪ নম্বর, উদ্ভিদের বিভিন্ন অংশে বর্ণ গঠনে সহায়তা করে। ৫ নম্বর, খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে। ৫ নম্বর প্রশ্ন ছিল মাইটোকন্ড্রিয়ার কাজ বর্ণনা করো। সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডের আকারের অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। প্রতিটি মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে। এর বহিঃপর্দাটি মসৃণ, কিন্তু অন্তঃপর্দাটি আঙ্গুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে। জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এজন্য একে কোষের পাওয়ার হাউস বলে। এবার আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো সলভ করব। ১ নম্বর ছিল ভাজক কোষে অনুপস্থিত কোনটি? উত্তর হবে কোষগহ্বর। ২ নম্বর, কোষগহ্বরে বিদ্যমান থাকে জৈব অ্যাসিড ও লবণ, আর হচ্ছে আমিষ ও শর্করা। ১ ও ২ উত্তর হবে। ৩ নম্বরটা উত্তর হবে না। অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড এগুলো কোষগহ্বরে থাকে না। উদ্দীপক লক্ষ্য করো, ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। তো এ নম্বরে একটা হাড় দেখতে পাচ্ছ, বি নম্বরে একটা রক্তকণিকার একটা চিত্র দেখতে পাচ্ছ। ৩ নম্বর বলছে উদ্দীপকে এ চিহ্নিত অংশটির কাজ হচ্ছে, ওই হাড়ের কাজ কি? হাড়ের কাজ হচ্ছে ১ ও ২ অর্থাৎ দৃঢ়তা প্রদান করা আর চর্বি জমা রাখা। তো এটা হবে সঠিক উত্তর। ৪ নম্বর, এ ও বি এর বৈশিষ্ট্য হলো এরা যোজক কলা, এরা অক্সিজেন পরিবহন করে, এদের প্রধান উপাদান ক্যালসিয়াম। সো ৩টাই উত্তর সঠিক। সো ঘ নম্বরটা আমরা টিক চিহ্ন দিতে পারি। এখানে বহু নির্বাচনগুলো শেষ হয়ে গেল। এবার তোমাদের এখানে যে সৃজনশীলটা দেওয়া আছে, একটা উদ্দীপক হিসাবে একটা হাত দেওয়া আছে পি চিত্র, কিউ চিত্রে, আর একটা
টিস্যু এখানে দেখতে পাচ্ছি। ক নম্বর বলছে রক্ত কি? ক নম্বরের উত্তর রক্ত এক প্রকার তরল যোজক কলা। এটা হচ্ছে ক এর উত্তর। এবার খ নম্বর আবরণী টিস্যু বলতে কি বোঝায়? খ নম্বরের উত্তর দেখো, যে টিস্যু দেহের খোলা অংশকে ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখ গহ্বরের আবরণ ইত্যাদি আবরণী কলা দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে তৈরি। এবার গ নম্বর প্রশ্ন দেখো, পি চিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো। এই চিত্রে গ নম্বর উদ্দীপকে পি চিত্রটি একটি হাতের চিত্র। হাতের অস্থি ও পেশিকে আমরা ইচ্ছামতো চালনা করতে পারি। এদের আমরা যেভাবে চালাতে চাই সেভাবেই চলে। যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে। এ পেশি অস্থির সাথে লেগে থাকে, আমাদের অঙ্গ সঞ্চালনে সাহায্য করে। আমরা যখন কনুই বাঁকা করি তখন ঊর্ধ্ব বাহুর সামনের দিকের পেশি সংকুচিত হয়, নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। এছাড়া এ ধরনের অস্থি হাতের দৃঢ়তা প্রদান করে। তাই পি চিত্রে হাতের সঞ্চালনে অস্থির গুরুত্ব অপরিসীম। ঘ নম্বর পি ও কিউ চিত্রের পেশির টিস্যুর তুলনামূলক পার্থক্য করো। তো পেশির যে টিস্যু আছে পি এবং কিউ চিত্রের তুলনামূলক পার্থক্য আমাদের এখানে দেখাইতে হবে। চিত্রে পি এ হাত, কিউ এ পাকস্থলীর চিত্র দেখানো হয়েছে। নিচে এদের তুলনামূলক আলোচনা করা হলো। ঐচ্ছিক পেশি, পি হচ্ছে হাত, ওইটা ঐচ্ছিক পেশি, আর পাকস্থলীর যে পেশিটা আছে ওইটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি এটা হচ্ছে, আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে পি দেব আর এখানে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কিউ দেব। এক নম্বর, এ পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করতে পারি, কিন্তু পাকস্থলীর পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করতে পারি না। এ পেশির সাহায্যে আমরা বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি, এ পেশির সাহায্যে আমরা কোনো অঙ্গ সঞ্চালন করতে পারি না। এ পেশি হাড়ের সাথে লেগে আমাদের অঙ্গ সঞ্চালনে সাহায্য করে। এ পেশি হাড়ের সাথে লেগে থাকে না। বহিত্বক, হাত পা ইত্যাদি এ পেশি দিয়ে গঠিত। বিশেষ করে অন্তত্বক যেমন পাকস্থলীর হৃৎপিণ্ড, যকৃৎ ইত্যাদি এ পেশি দিয়ে গঠিত। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে এই সৃজনশীলটা সলভ করব এবং নিজে করো, এখানে যে কাজটা আছে এটাও সলভ করব।